হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়াল যে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে তোমাদের প্রশ্নবিচিত্রা বইয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের থার্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের প্রশ্নবিচিত্রা বইয়ে, সেগুলো আমি আজকে তোমাদের সমাধান করে দেব। তোমাদের যে প্রথম যাদের কাছে প্রশ্নবিচিত্রা বই আছে তারা খুলে ফেলো। প্রশ্নবিচিত্রা বইয়ের প্রথম যে স্কুলটা রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল ব্র্যাকেট এইচএস, এই স্কুলটা আমি তোমাদের কাছে করে দেখাবো। চলো আমরা প্রথমে শুরু করি। এটা ক্লাস 7-এর জন্য এই ভিডিওটা। চলো আমরা তাহলে আজকে শুরু করি ভিডিওটা। প্রথমে যে কোশ্চেনটা আছে কি, মানবদেহে ক্যালসিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত? 1.4 টু 1.5 না 1.44 না 0.4? এর অ্যান্সারটা হবে 1.5 বি এর। তারপর কি হবে না, দুয়েরটা কি আছে না, সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি বৃত্তাকার পথে গতি, সরলরৈখিক গতি, ঘূর্ণন ও বৃত্তাকার পথে গতি। সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতিটা হচ্ছে কি না, দেখো সূর্যকে যখন প্রদক্ষিণ করছে এটা হচ্ছে কি না, সূর্যের প্রদক্ষিণরত পৃথিবীর গতিটা হচ্ছে কি না, পৃথিবীর গতিটা হচ্ছে কি দুটোই হবে। দেখো, ঘূর্ণন ও বৃত্তাকার গতি। এই যে পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে প্লাস তার বৃত্তাকার গতিতে, মানে যে সূর্যের চারিদিকে যে গতিটা ঘুরছে ওটা হচ্ছে কি দুটোই হবে। এটা হচ্ছে ঘূর্ণন ও বৃত্তাকার পথে গতি, ডি এরটা হবে। রক্তে পিএইচ এর মান 4.0 থেকে 8.0, 6.0 থেকে 7.05, 7.35 থেকে 7.45, 8.0 থেকে 8.60। এটা জানো, এটা হচ্ছে কি না, রক্ত আমাদের কি হয়, ক্ষারীয়ধর্মী হয় না। 7 হচ্ছে একবারে প্রশম, আর 7 থেকে কম হচ্ছে আম্লিক, আর 7 থেকে বেশি হলে কি হবে, ক্ষারীয়। তাই এর অ্যান্সারটা হবে এই যে 7.35 থেকে 7.45, সি এরটা। বলের সিজিএস একক হলো কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন, এ। ফসফেট মূলকটি হলো কোনটা? PO2 মাইনাস, PO2 2 মাইনাস, PO4 3 মাইনাস, PO3 3 মাইনাস না PO4 3 প্লাস? এটা হবে কি না, বি এরটা হবে PO4 3 মাইনাস। তাহলে আমরা কি করলাম, একের দাগের যে মাল্টিপল চয়েসগুলো ছিল সেগুলো এগুলো করে নিলাম। তারপর কি না, দুয়ের দাগের কি না, দুয়ের দাগের যে অ্যান্সারগুলো হবে, মন্দনের একক কি? মন্দনের একক দেখো, এটা সিজিএস একক হয়, একটা এসআই একক হয়। সিজিএস যে এককটা হচ্ছে ওটা হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি দুটো একক তোমাদের লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস। আরেকটা হচ্ছে এসআইটা, কি হচ্ছে এসআইটি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মন্দনের, এটা সিজিএস একক, এটা এসআই একক। কোন গাছের পাতা, এবার দুইয়েরটা দেখো, কোন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়? এই অ্যান্সারটা হবে কি না, বাবলা ও রাধাচূড়া, যে কোনো একটা দিলে হবে। আমরা বাবলা লিখছি, বাবলা। লেড নাইট্রেটের সংকেত কি? লেড নাইট্রেটের সংকেত হচ্ছে PbNO3(2). বিজ্ঞান, তারপর দেখো দুইয়ের চারেরটা, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? এর অ্যান্সারটা হবে 1666 খ্রিস্টাব্দে।
একটি কীটনাশক পদার্থের নাম। একটি কীটনাশক, এই যে 2 এর 5-এরটা কি হবে না, একটি কীটনাশক পদার্থের নাম হচ্ছে ম্যালাথিয়ন। ম্যালাথিয়ন। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর সংকেতটা আমি লিখে দিচ্ছি তোমাদের, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। স্টুডেন্ট, তাহলে আমরা কমপ্লিট করলাম 1-এর দাগের এবং 2-এর দাগের কোশ্চেনগুলো। এবার হচ্ছে কি 3-এর দাগের। 3-এর দাগে তোমাদের কি রয়েছে না, 3-এর দাগে রয়েছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো, প্রথম দিকে 3-এর দাগের 1-একটা কি রয়েছে না, সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে, এটা হচ্ছে একটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। চুনা পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড, এটাও কি হবে না, এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা। তারপরটা কি আছে না, অম্বল হলে খেতে হয় পেনকিলার ওষুধ, এটা হবে মিথ্যা, অম্বল হলে কেউ পেনকিলার ওষুধ খায় না। তারপরটা রয়েছে কি দ্রুতি। দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময়, এটা মিথ্যা, এটা হবে কি মিথ্যা। 4-5-এরটা দেখো, ফেরিক যৌগে আয়নের যোজ্যতা 3, এটা 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 সত্য হবে, কারণ দেখো ফেরিক যৌগে এর দুটো হয় না, আয়রনের দুটো যোজ্যতা দেখায়, একটা হচ্ছে 2+ যৌগ, একটা হচ্ছে 2 আর একটা 3। এর মধ্যে ইগ যেটা হচ্ছে ওটা 3 যোজ্যতা সম্পন্ন, আর যেটা আস ওটা 2 যোজ্যতা সম্পন্ন। তাহলে ফেরিক যেটা আছে ইগ আছে এখানে, যৌগে আয়রনের যোজ্যতা 3 হবে, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। এইবার দেখো আমি তোমাদের 4-এর দাগের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো আমি তোমাদের খাতায় করে দেখাবো। দেখো 4-এর দাগের তোমাদের যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা আছে, বস্তুর জাড্য ধর্ম কাকে বলে, উদাহরণ দাও। দেখো আমি তোমাকে খাতা এখানে দেখাচ্ছি। বস্তুর জাড্য ধর্ম, বস্তুর জাড্য ধর্ম হলো বস্তুর সেই স্বাভাবিক প্রবণতা বা বৈশিষ্ট্য যার ফলে বস্তু তার স্থিতিশীল অবস্থাকে পরিবর্তন করতে চায় না। অর্থাৎ একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে তবে স্থির থাকতে চায়, এবং যদি একটি বস্তু গতিশীল থাকে তবে সেটি একই গতিতে এবং একই দিকে চলতে থাকে। যতক্ষণ না তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়। এইটা হচ্ছে কি তোমাদের এই যে বস্তুর জাড্য ধর্ম কাকে বলে, এইটা হচ্ছে তার অ্যান্সার। তারপর দেখো ভালো করে দেখে নাও, এই যে উদাহরণ কি না, চলন্ত গাড়িতে ব্রেক লাগালে, তখন এইটা হচ্ছে কি, এটা একটা জাড্য ধর্ম। একটি বই টেবিলের উপর রাখা, এটা একটা উদাহরণ। তারপর কোশ্চেনটা কি ছিল না, শকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ কি। দেখো শকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। প্রধান যে দুটো কারণ হচ্ছে ওটা কি জানো না, ডাইক্লোফেনাক এক ধরনের ওষুধ, এটা জানো কি, এটা হচ্ছে এই যে গবাদি পশু আমাদের থাকে তাদেরকে আমরা ইঞ্জেকশন রূপে আমাদের তাদের শরীরে প্রবেশ করানো হয়, আর তারা যখন ওই মরে যায় তো আমরা কি হয়, আমরা নির্দিষ্ট স্থানে ফেলে আসি, সেখানে শকুনরা খেয়ে নেয়, খেয়ে এই যে ডাইক্লোফেনাক ওষুধটা তাদের শরীরে প্রবেশ করে, তার ফলে তারা মারা যায়। এখানে তাই লেখা আছে দেখো, ডাইক্লোফেনাক ওষুধের প্রভাব, পশু চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামক একটি ব্যথানাশক ওষুধের কারণে শকুনের বিলুপ্তি ঘটছে, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কি কারণ হচ্ছে না, বনভূমি ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের ফলে শকুনদের খাদ্য ও বাসস্থান সংকট দেখা যায়, এর ফলে শকুনদের বিলুপ্তি ঘটছে। এটা হচ্ছে তোমাদের এই যে 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, শকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ, দুটো কারণ তোমাদের বলে দেওয়া হলো এই দুটো। তারপর হচ্ছে গলনের লিনতাপ বলতে কি বোঝায়।
এইটা তিনের দাগে যে কোশ্চেন, এটা দেখো, গলনের লীন তাপ। গলনের লীন তাপ বলতে সেই পরিমাণ তাপকে বোঝায় যা কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে, যেমন কঠিন থেকে তরল অবস্থায় যেতে প্রয়োজন হয়। তাই তাপটি পদার্থের তাপমাত্রা পরিবর্তন না করেই তাকে, এই তাপটি পদার্থের তাপমাত্রা পরিবর্তন না করে তাকে গলনের জন্য প্রদান করে। মানে যে তাপটা প্রদান করা হয় না, ওটা তার টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি করে না, ওটা হচ্ছে ওর ভিতরে যে বিভিন্ন মানে তার যে গঠনটা রয়েছে, গঠনটার মধ্যে যে বিভিন্ন অণুগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি রয়েছে, ওটাকে ভাঙতে সাহায্য করে। এইটা হচ্ছে এই তাপটা যে প্রদান করছে, ওইটা তার কাজ। এর কিন্তু অ্যাকচুয়ালি গলনের সময় যে আমরা তাপ প্রদান করি, ওই তাপটা তার উষ্ণতা বৃদ্ধির জন্য কাজে লাগে না। যেমন একটা উদাহরণ দিয়েছে দেখো এখানে, না এখানে উদাহরণ দেওয়া আছে না, বরফের গলনের লীন তাপ হচ্ছে সেই তাপ যা বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিয়ে জল বানাতে প্রয়োজন হয়, কিন্তু সেই সময়ে বরফের তাপমাত্রা পরিবর্তিত হয় না। দেখো এই যে আমরা মানে বরফকে যদি গলিয়ে জলে পরিণত করা হয়, বরফ কঠিন, জল তরল, কঠিন থেকে তরলে গেল, বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আর জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তাই এখানে কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু দেখো অবস্থার পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরলে গিয়েছে, তাই না? তাই এখানে কি হচ্ছে না, এই যে লীন তাপ আমরা মানে কি, লীন তাপ হচ্ছে অবস্থার পরিবর্তন করতে সাহায্য করে। এই যে তাপটা আমরা প্রদান করলাম না, এটা হচ্ছে তার কেবলমাত্র অবস্থান যে রয়েছে, অবস্থার পরিবর্তনে এটা হচ্ছে তার লেগেছে, তার উষ্ণতার পরিবর্তনে ঘটাতে এই তাপটা লাগেনি। এইটা হচ্ছে, এটা লীন তাপের একটা সংজ্ঞা হয়। আর এই গলনের লীন তাপ মানে কি, এটা বরফটা গলে তরলে পরিণত হয়েছে, তাই এটা গলন লীন তাপ। তারপরে যে কোশ্চেনটা কি আছে না, সাবান কি? চারের দিকে কোশ্চেন আছে, দেখো সাবান কি। দেখো সাবান, এখানে তোমাদের যে সাবান, সাবান একটি প্রকারের পণ্য যা ধোয়া বা পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত এক ধরনের লবণ যা তৈলাক্ত পদার্থের সাথে মিশ্রিত হয়ে জল দিয়ে ধোয়ার সুবিধা প্রদান করে। এবার দেখো এদের এই যে এই লেখাটার প্রধান অংশ হচ্ছে কি, এই যে সাবান সাধারণত সপিনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেখানে তেল বা চর্বি ও ক্ষার মিশিয়ে সাবান তৈরি করা হয়। সাবান কেমিক্যাল লবণের একটি গঠন যা তেলের দ্রবণযোগ্যতা বৃদ্ধি করে এবং ময়লা বা তেল পরিষ্কার করতে সহায়ক। এইটা হচ্ছে তোমাদের চারের দাগের যে কোশ্চেন ছিল তার এটা অ্যান্সার। এরপর দেখো, এরপরে যে কোশ্চেনটা রয়েছে তোমাদের, সমতা বিধান করো। এই সমতা বিধান, এই যে সমতা বিধান দুটো দিয়েছে দেখো, এক এর দাগের আর বি এর দাগের, এই সমতা বিধানটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখো, এইখানে দুটো সমতা বিধান আমি তোমাদের করে দেখিয়েছি। দেখো এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে সমতা বিধান আমি করে দেখেছি, অলরেডি করে দিয়ে দিচ্ছি, তাই জন্য এখানে সমান চিহ্ন দিয়েছি। দেখো CaCl2 Na2SO4 CaSO4 প্লাস 2NaCl, এখানে কি লেগেছে দেখো, এখানে শুধু NaCl এর আগে 2 বসিয়েছি। দেখো সমতা বিধান মানে কি, এদিকে যে মানে প্রত্যেকটা পরমাণু যতগুলো পরিমাণে থাকবে, ডান দিকে বাম দিকেও সেই মৌলের সেই একই পরিমাণে পরমাণুগুলো থাকবে। দেখো এখানে ক্যালসিয়াম দুটো, এখানে ক্যালসিয়াম একটা, এখানে এদিকে ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুটো, এখানে দেখো এই যে ক্লোরিন দুটো, আগের দিকে দুই বেশি মানে কি, দুটো সোডিয়াম আর দুটো ক্লোরিন, মানে ক্লোরিন দুটো। আর এদিকে দেখো সোডিয়াম দুটো, এখানেও দুটো সোডিয়াম, আর SO4 একটা, এখানেও সালফেট একটা। তাহলে কি, এটা হচ্ছে সমতা বিধান, হচ্ছে দুই সমান চিহ্নের উভয় পার্শ্বে যে মৌলগুলো রয়েছে তাদের সমপরিমাণ থাকবে, তাই আমি এটা করে দেখিয়েছি। তারপর সমতা বিধানটা দেখো, এই যে নিচেরটা দেখো, উপরটা কাটাকাটি হয়ে গেছে, নিচেরটা দেখো, এটা হচ্ছে কপার নাইট্রেট, সঙ্গে কপার অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হয়েছে। এখানে দেখো, এখানে আমরা 2 যোগ করেছি, আর এখানে 4 যোগ করেছি, এখানে 2 যোগ করেছি। এর মানে কি দেখো, এর মানে যে হয়েছে কি, এখানে দেখো এখানে কপার দুটা, এখানেও কপার দুটো হলো,
বাম পাশে কপার দুটো, ডান পাশে কপার দুটো, আর অক্সিজেন দুটো, এখানে দুটো অক্সিজেন, এখানে 4 দুগুণে 8, 8টা অক্সিজেন আর এদিকে দুটো, তাহলে কি দুটো আর 8টা 10টা 2 12টা। এখানে দেখো এদিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12টা অক্সিজেন হয়ে গেল। আর নাইট্রোজেন কটা হচ্ছে 2 আর 2 দুগুণে 4, আর এখানে 4টা নাইট্রোজেন। তাহলে কি উভয় পার্শ্বে সমপরিমাণ মৌল রয়েছে। তাহলে এই যে বাম পাশের সঙ্গে ডান পাশের সমসংখ্যক রয়েছে মৌলগুলো, তাই এটা হচ্ছে এই যে সমদ্বিবন্ধনটা আমি পুরো করিয়ে দেখেছি, আর এইখানে সমান চিহ্ন মাঝখানে দিয়েছি, সমাধান করে দিয়েছি, তাই জন্য সমান চিহ্ন মাঝখানে দিয়ে দিয়েছি। তারপরে যে কোশ্চেন আছে 5 দাগের, আজকে আমি তোমাদের শুধু লাইফ সায়েন্সটা করে দেখাবো, পুরো ফিজিক্যাল সায়েন্সটা। পরের যে ভিডিওটা হবে ওটা তোমাদের আমি লাইফ সায়েন্স পার্টটা আমি তোমাদের করে দেখাবো। এরপরে দেখো উষ্ণতার কোন মাস। আচ্ছা, এই যে এখানে একটা 4 দাগের একটা অ্যান্সার তোমাদের কোশ্চেন ছেড়ে গিয়েছিল, এটা চিত্র অঙ্কন করো, চিহ্নিত করো অবিলম্ব, প্রতিসৃত রশ্মি, প্রতিসরণ কোণ, বিভেদ তল। এটা আমি তোমাদের করেছি, দেখো খাতায় এটা করেছি, করে তোমাদের দেখাচ্ছি। এটা আমি করেছি এক্ষুনি। এই দেখো এইটা হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে একটা আলোক রশ্মি। এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা পুরো মনে গেঁথে নাও পুরো একবারে। এই দেখো এটা হচ্ছে, দেখো যে রশ্মিটা আপাতিত হচ্ছে মানে এসে পড়ছে, এটাকে বিভেদ তল বলে, মানে রশ্মিটা যেখানে এসে পড়ছে এটা হচ্ছে বিভেদ তল, আর যে বিন্দুতে এসে পড়ছে এটা হচ্ছে আপতন বিন্দু। আর প্রতিফলিত মানে প্রতিসৃত হওয়ার পর যে রশ্মিটা ভিতরে প্রবেশ করছে এটা হচ্ছে প্রতিশ্রুত রশ্মি। তাহলে কি বললাম না, যে রশ্মিটা আসছে এটা হচ্ছে আপাতিত রশ্মি, যে বিন্দুতে পড়ছে এটা হচ্ছে আপতন বিন্দু, আর প্রতিসৃত হয়ে যে ভিতরে প্রবেশ করছে এটা প্রতিসৃত রশ্মি। আর যে এটা হচ্ছে এই যে তলটা যে তলের উপর পড়ছিল এটা হচ্ছে বিভেদ তল। বিভেদ তল মানে কি, এটা হচ্ছে একটা হচ্ছে উপরেরটা দেখো লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। লঘু মাধ্যম আর ঘন মাধ্যম। আরেকটা জিনিস এখানে দেখো, এই যে মাঝখানে একটা লম্ব রয়েছে এটা হচ্ছে অবিলম্ব। আরেকটা প্রধান কারণ আরেকটা প্রধান মানে গুরুত্বপূর্ণ এখানে জিনিস হচ্ছে কি, দেখো এই যে রশ্মিটা আসছে না, দেখো এটা ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করছে না, দেখো এই অবিলম্বের দিকে কিছুটা বেঁকে গেছে। দেখো সোজা হয়ে এরকম ডট ডট হয়ে এরকম আসেনি, সোজা বেরিয়ে যায়নি, ঠিক এই যে অবিলম্বের দিকে একটা রশ্মিটা বেঁকে গিয়েছে। তাই জন্য মানে তোমাদের এটা মনে রাখবে যে যখন কোনো আপাতিত রশ্মি হ্যাঁ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন প্রতিসৃত রশ্মিটা কি হবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। আর ঠিক উল্টোটা কি হবে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আসতো তাহলে অবিলম্ব থেকে দূরে সরে চলে যেত। আরেকটা হচ্ছে কি, এই যে আপাতিত রশ্মি আর এই যে অবিলম্ব, এই মাঝের কোণটাকে বলা হয় আপাতন কোণ। এখানে আমি তুমি লিখে দিয়েছি, এই যে আই বলে এখানে ডেজিগনেট করেছি, দেখো লিখে দিয়েছি, এটা হচ্ছে কি আপাতন কোণ। আর এই যে তুমি দেখো এই যে দেখিয়ে দিয়েছি, এই যে অবিলম্ব আর এই যে প্রতিসৃত রশ্মি তার মাঝখানে যে কোণ সৃষ্টি হয়েছে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। বোঝা গেল? তাহলে এই ছবিটা তোমরা সুন্দরভাবে মনে গেঁথে নেবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি বোঝার জন্য। তারপরে যে 5 দাগের যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাকে মানে খাতায় করেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে সমান, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের 3rd ইউনিট পরীক্ষার জন্য। এই কোশ্চেনটা তো আমি তোমাদের করে দেখিয়েছি, দেখো 5-1 দাগেরটা। দেখো প্রথমে আমি ধরে নিয়েছি মানে যে নির্দিষ্ট মানে উষ্ণতা দুটো স্কেলের মান সমান হয়, ওটা নির্ণয় উষ্ণতার মান হচ্ছে x ধরে নিয়েছি। আচ্ছা, এই যে তোমাদের সূত্রটা না c/5f - 32/9, এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমাদের ভৌত বিজ্ঞানে। এই সূত্রটার উপর ডিপেন্ড করে তোমাদের একটা ম্যাথ পড়বে তাপের চ্যাপ্টার থেকে। এখানে দেখো এবার সি এর মান আর এফ এর মান তো সমান, তাহলে সি আর এফ এর মান তুলে দিয়ে আমি এক্স বসাবো। তাহলে সি এর মানে এক্স জায়গায় এক্স বসিয়েছি, আর এফ এর জায়গায়ও এক্স বসিয়েছি। তারপর দেখো একটা ক্যালকুলেশন করেছি, পুরো একবারে কোনাকুনি গুণ করেছি। 9 × 9x, 5x আর 32 মাঝে 160, 5 2 0 হাত লাগে 5 এর 16। এবার দেখো 9x এদিকে রয়েছে, আর এদিকে 5xটা এদিকে নিয়ে চলে এলে 9x থেকে 5x বাদ দিলে 4x হচ্ছে, আর এটা হচ্ছে -160, আর x সমান এটা 4 দিয়ে ভাগ করেছি, 160 কে 4 দিয়ে ভাগ করলে -40। তাহলে অর্থাৎ কি হচ্ছে, এই যে -40 ডিগ্রি উষ্ণতা -40 ডিগ্রি হলে সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলের মান সমান হয়।
বোঝা গেল? এই যে এখানের সূত্রটা আমি একটা এই যে ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইট গেলে এই যে তোমাদের বইয়ে এই সূত্রটা দেওয়া আছে C/5 এ -32/9 এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে। আর এই অঙ্কটা দেখো আরেকবার দেখে নাও তোমরা, স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এই দেখো এই দেখো 5 দাগের এই অঙ্কটা ধীরে ধীরে দেখে নাও। দেখ এই অঙ্কটা একবারে তোমরা মনে গেঁথে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের অঙ্ক। এরপরে যে কোশ্চেন আছে এর সঙ্গে কোশ্চেন আছে, একটি বালতিতে কাঠি প্রবেশ করালে সেটি বাঁকা দেখা যায় কেন? দেখো এক্ষুনি তোমাদের বোঝালাম না একটু আগে, এই যে এইখানে এই যে চিত্রটা দিয়ে এই চিত্রের উপর ডিপেন্ড করে একটা তোমাদের অ্যান্সার, এই অ্যান্সারটা হবে। দেখো এর অ্যান্সারটা কি হবে দেখো না, এই যে ঘটনাটা যে কোনো বালতিতে কোনো একটা কাঠি প্রবেশ করালে কাঠিটা বাঁকা বাঁকা দেখায়, এই ঘটনাটি আলোর প্রতিসরণ নামে পরিচিত। মানে প্রতিসরণের জন্য এই ঘটনাটি ঘটে থাকে। যখন একটি কাঠি জলে নিমজ্জিত করা হয় তখন মূলত আমরা সেটাকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে রাখি। মানে হচ্ছে বায়ুটা হচ্ছে এখানে লঘু মাধ্যম, আর যে স্থানে আমরা প্রবেশ করেছি জলে ওটা হচ্ছে ঘন মাধ্যম। জলের ঘনত্ব বায়ুমণ্ডলের ঘনত্বের তুলনায় বেশি হয়, তা আলোর প্রতিসরণ ঠিকভাবে হতে পারে না, যার কারণে আমরা কাঠিটাকে বাঁকা দেখি। মানে কি, ওই যে আমরা দেখলাম একটু আগে না, এই যে ছবিটা তোমাদের আরেকবার দেখাচ্ছি ছবিটা, এই ছবিটা দেখো এইখান থেকে খুব রিলেটেড রয়েছে। এই দেখো এইখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, এই যে আমরা ধরো এখানে ধরে নাও এই যে এখানে জল আছে ঘন মাধ্যম, আমরা লঘু মাধ্যম, তাহলে কি এই যে আমাদের এই যে রশ্মিটা যে চোখ দিয়ে পড়ছে, এখানে যে কাঠিটা আছে ধরো, হ্যাঁ এই যে রশ্মিটা চোখ থেকে এসে তো বেঁকে যাচ্ছে না, তখন আমরা কি তখন এই যে বেঁকে যাচ্ছে ধরো এখান থেকে আবার আমার রিফ্লেক্ট হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি এই যে এইভাবে তো আমরা যাচ্ছি না, আর চোখে আসছে না, এভাবে বেঁকে যাচ্ছে, তাহলে কি লাঠিটাকেও বাঁকা দেখাবে। এইটা এই যে আমরা আগে এই যে চিত্রটা দেখিয়েছিলাম এর দ্বারা ব্যাখ্যা করা যায়। আর এই যে আমি লিখে দিয়েছি এটাও লিখে দেবে। তারপরে রয়েছে কি না 5 দাগের 2 যে কোশ্চেনটা রয়েছে, নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয় এবং সূত্রটি বিবৃত করো। এই দেখো এটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এর 2 দাগেরটা, এটা হচ্ছে কি না 5 দাগের অ্যান্সার। না নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়। আচ্ছা এই যে এই সূত্রটা কি আমরা প্রত্যেকেই জেনেছি যে নিউটনের 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র মানে এমনি তোমাকে বলে দিচ্ছি। দেখো না বাইরে থেকে কোনো প্রযুক্ত বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমগতিতে চলতে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি ছিল না বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আরেকটা কি ছিল তৃতীয় সূত্র না প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আমাদের সেই কোশ্চেনটা বলেনি, এখানে বলছে কি না এখানে প্রথম গতিসূত্র নিয়ে আমাদের কোশ্চেন বলেছে। প্রথম গতিসূত্র এই যে দেখো প্রথম গতিসূত্র কি বলা হয় না জড়তা সূত্র বলা হয়। সূত্রটি কি এখনই তো বলে দিলাম, এখানে লেখাও আছে। দেখো না কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না হলে সেটি স্থির অবস্থায় থাকলে স্থির থাকবে এবং যদি চলমান অবস্থায় থাকে তবে সেটি একই বেগে সরলরেখায় চলতে থাকবে। এটা হচ্ছে কি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার। তারপর কি বিয়ের দাগের কি ছিল তোমাদের, বিয়ের দাগের ছিল কার্য কাকে বলে, কার্যর পরিমাপের সূত্রটি লেখো। দেখো বলেছি এখানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে তাহলে তাকে কার্য বা কাজ বলে। ধরো কোনো বস্তু রেখেছি আমি, বস্তুটাকে আমি যদি এই বস্তুটা দেখো ঠেলছি কিন্তু বস্তুর সরণ হচ্ছে না, একটুও সরণ হচ্ছে না, হ্যাঁ ঠেলছি সরণ হচ্ছে না, তখন কিন্তু বস্তুর কোনো কার্য হয় না। হ্যাঁ যদি আমি বস্তুকে বল প্রয়োগ করছি কিন্তু বস্তুর সরণ ঘটছে, এবার সরণ ঘটছে না, দেখো এখানে চলে গেল। এটা হচ্ছে কি না বস্তুর বলের দিকে যেদিকে বল প্রয়োগ করছি, দেখো এইদিকে বলটা প্রয়োগ করছিলাম না, এইদিকে প্রয়োগ করছি, তাহলে কি সেই যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে সরণ ঘটছে, তাহলে কি তাহলে বলবো আমি মানে এই যে বলটা প্রয়োগ হচ্ছে এটা কার্য হচ্ছে। হ্যাঁ W=Fs বলা হয়, মানে ওয়ার্ক ইকুয়ালস টু বল মানে একটা মানে শর্টকাট সূত্র আছে একটা W=Fs, মানে কার্য ইকুয়ালস টু বল ইনটু সরণ। আবার কার্যের এসআই একক কি না কার্যের এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক কি সিজিএস একক হচ্ছে আর্ক। আর আরেকটা কি এই যে আমাদের পরে সূত্রটা বলেছে কার্য পরিমাপের সূত্র না কার্য সমান বল ইনটু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব মানে সরণ।
এইটা হচ্ছে তোমরা একটু সুন্দর করে দেখে নাও। এই যে কার্য, কার্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে তাহলে তাকে কার্য বা কাজ বলে। আর এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে আগ। আর কার্য পরিমাপের সূত্র হচ্ছে কার্য সমান বল ইন্টু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। তারপর যে কোশ্চেনটা রয়েছে তোমাদের কি না, পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যার সঙ্গে সম্পর্কে কি। তারপর কোশ্চেনটা গেছিল এই যে 5-3 দাগের কোশ্চেনগুলো এটা। আর সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন। এবার দেখো পারমাণবিক সংখ্যা মানে কি জানো, পারমাণবিক সংখ্যা হচ্ছে যে প্রোটন সংখ্যা থাকে না, একটা মানে একটা পরমাণুর কি থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। তার একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি করে ইলেকট্রন করে। এই পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি প্রোটন সংখ্যা, মানে যতগুলো একটা পরমাণু যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। বোঝা গেল? এখানে আমি এটা লিখে দেখেছি দেখো না, পারমাণবিক সংখ্যা হলো একটি মৌলিক পদার্থের একটি পরমাণুকে কেন্দ্র করে ঘিরে থাকা ইলেকট্রনের সংখ্যা বা নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা। মানে কি এখানে প্রোটন সংখ্যাকে বোঝাচ্ছে, কারণ আর এখানে এই ইলেকট্রন কথা উল্লেখ করা হয়েছে কারণ যে না একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক তত সংখ্যক প্রোটন থাকে। এটি একটি মৌলিক পদার্থের পরিচায়ক, মানে এটা এবং মৌলটির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। প্রতিটি মৌলিক পদার্থের একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা থাকে। মৌলের যদি পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা হয় না তাহলে মৌলটি পরিবর্তিত হয়ে যায়। তাই জন্য প্রত্যেকটা একটা নির্দিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট। এটা বোঝা গেল তো? এটা তোমাদের একটা ভালো করে দেখেছি দেখো, এই যে পারমাণবিক সংখ্যা, এইটা পারমাণবিক সংখ্যা কাকে বলে তার সংজ্ঞা এটা। পারমাণবিক সংখ্যার সঙ্গে আর ভর সংখ্যা যে সম্পর্ক পরে কোশ্চেন ছিল ওটা কি হবে, এই যে পারমাণবিক সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা, আর ভর সংখ্যা নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা ও নিউট্রনের মোট সংখ্যা। মানে কি, মানে ভর সংখ্যা সমান দুটো যোগফল। এটা হচ্ছে নিউক্লিয়াসে যে দুটো জিনিস থাকে না, দুটো কোণা, প্রোটন আর নিউট্রন, তাদের যোগফলকে বলে ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা কেবলমাত্র নিউক্লিয়াসে থাকা যে প্রোটন থাকে সেটা বোঝায় প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা কি না, নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল বা মোট সংখ্যা যেটাকে বলা হয়। তারপর যে কোশ্চেনটা ছিল তোমাদের কার্য পরিমাপ, আচ্ছা এটা তো গেল না, সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন। এটা হচ্ছে এটা এর কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে এটা, ভালো করে দেখে নাও না। সিমেন্ট ঢালাই করার পর জল দেওয়ার প্রধান কারণ হলো সঠিকভাবে সিমেন্টের শক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা। সিমেন্ট যখন জল দিয়ে মেশানো হয় তখন একটি রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যাকে হাইড্রেশন বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে সিমেন্টের কণাগুলো ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট গঠন করে, এই যে CaCH বন্ধন, এবং এটি কংক্রিটকে শক্ত ও দৃঢ় করে তোলে। এই দেখো পুরো অ্যান্সারটা হচ্ছে এটা। তোমরা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে এখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো। এটা বুঝে নাও প্রথমে, তারপর এটা মুখস্থ করে নিতে পারো। তারপর দেখো, তারপর ছিল কি না 4 দাগের তোমাদের এই যে ফিজিক্যাল সায়েন্সের যে শেষ কোশ্চেন, ওটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটালে কি ঘটবে, সমীকরণ দাও। তারপর কি থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝায়। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, আর সিলভার নাইট্রেট AgNO3(2). এটা হচ্ছে কি, এটার মধ্যে যে বিক্রিয়াটা বলছি দেখো, সোডিয়াম ক্লোরাইড NaCl এবং সিলভার নাইট্রেট AgNO3 একসাথে মিশালে একটি দ্বিগুণ বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়া সোডিয়াম নাইট্রেট NaNO3 এবং সিলভার ক্লোরাইড AgCl উৎপন্ন হয়। সিলভার ক্লোরাইড সাদা রঙের একটি অদ্রাব্য পদার্থ হিসাবে নির্গত হয়। এবার রিয়াকশনটা একটু তো অবশ্যই দেবে, এই যে NaCl AgNO3 সঙ্গে Na আর NO3 বিক্রিয়া করে NaNO3 হয়ে যাবে যুক্ত হয়ে, আর Ag আর সিলভার ক্লোরাইডের একটা থকথকে আস্তরণ নিচে টেস্ট টিউবের নিচে পড়ে যাবে। এটা হচ্ছে অধক্ষেপণের চিহ্ন, এটা দেওয়া আছে। তারপরটা কি ছিল, থার্মোসেটিং প্লাস্টিক। এটা দেখে নাও না, থার্মোসেটিং প্লাস্টিক হলো এমন একটি ধরনের প্লাস্টিক যা একবার তাপ দিয়ে আকার দেওয়ার পরে আর গলানো বা নতুন করে আকার দেওয়া সম্ভব হয় না। এই ধরনের প্লাস্টিক তাপের প্রভাবে কঠিন আকার ধারণ
করে এবং শক্তিশালী ইন্টারমলিকুলার বন্ড গঠন করে। উদাহরণ কি না, উদাহরণ দেওয়া আছে দেখো, বেকলাইট এবং মেলামাইন। তাহলে স্টুডেন্ট, আজকে আমি তোমাদের যে ক্লাস 7-এর পরিবেশ বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের প্রথম স্কুলটা তোমাদের ফিজিক্যাল পার্টটা করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের লাইফ সায়েন্সটা তোমাদের করে দেখাবো, পুরো উত্তরটা করে দেখাবো। তোমরা এই ভিডিওতে থেকে যদি কোনোভাবে উপকৃত পেয়ে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে লাইক শেয়ার কমেন্ট করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে। অবশ্যই এটা একটি লাইক দেবে আর কমেন্ট শেয়ার অবশ্যই করবে।